হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিয়ন রয়। আর আজকে হচ্ছে তাপ সঞ্চালনের পার্ট 3। এর আগে কয়েকটা চ্যাপ্টার আমাদের একদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছিল, তবে আজকে চ্যাপ্টারটা একটু বড়, বাট আজকে লাস্ট পার্ট। আজকে আমরা দেখব হচ্ছে স্টিফান বোলসম্যান ল সম্পর্কে, নিউটনস ল অফ কুলিং বা নিউটনের শীতলীকরণের সূত্র সম্পর্কে, আর ভেন্স ডিসপ্লেসমেন্ট ল সম্পর্কে। ওকে, আর সেখানে আমরা গ্রাফও দেখব। ঠিক আছে, তো ফার্স্টেই আমাদের হচ্ছে কি স্টিফানস বোলসম্যান ল। ওকে, স্টিফানস বোলসম্যান ল দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাদের একসঙ্গে মিলে কি এই লটা তৈরি হয়েছে। সেটা কি, ফর এ আইডিয়াল ব্ল্যাক বডি, একটা আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে, ঠিক আছে, কিরকম ব্যাপারটা, ধরলাম এটা একটা ব্ল্যাক বডি। এই ব্ল্যাক বডির থেকে টি টাইমের, স্মল টি টাইমের মধ্যে কতটা হিট রেডিয়েট হচ্ছে, ধরলাম কিউ পরিমাণ। ঠিক আছে, কতটা পরিমাণ, কিউ পরিমাণ। এই ব্ল্যাক বডির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এই সূত্র আমাদের কি বলে, এই সূত্র আমাদেরকে বলে যে কিউ বাই এ ইন্টু টি, মানে প্রতি একক ক্ষেত্রফল এবং প্রতি সেকেন্ড সময়ে একটা ব্ল্যাক বডি থেকে যতটা পরিমাণ হিট রেডিয়েট হচ্ছে, কি বললাম, প্রতি একক ক্ষেত্রফলে এবং প্রতি একক সময়ে, প্রতি একক ক্ষেত্রফলে কতটা হিট রেডিয়েট হচ্ছে কিউ বাই এ, প্রতি সেকেন্ডে কতটা রেডিয়েট হচ্ছে কিউ বাই টি। তাহলে একসঙ্গে করলে কত হবে কিউ বাই এ ইন্টু টি। সেটা কার প্রপোর্শনাল হবে, সেটা প্রপোর্শনাল হবে এর টেম্পারেচারের চতুর্থ ঘাতের, মানে টেম্পারেচার টু দি পাওয়ার 4। ওকে, তাহলে কি বললাম, এই ব্ল্যাক বডিটার প্রতি একক ক্ষেত্রফলে এবং প্রতি একক সেকেন্ড সময় যতটা পরিমাণ হিট রেডিয়েট হচ্ছে, তার কত লিখবো, কিউ বাই এ ইন্টু টি। কার প্রপোর্শনাল হবে, প্রপোর্শনাল হবে এর টেম্পারেচারের চতুর্থ ঘাতের, মানে টেম্পারেচার টু দি পাওয়ার 4। এই টেম্পারেচারটা কিসে, এই টেম্পারেচারটা কেলভিনে লেখা থাকে। ঠিক আছে, কিসে লেখা থাকে, কেলভিনে। ওকে, কিসে ক্যালকুলেট করবো আমরা এটাকে, কেলভিনে ক্যালকুলেট করবো। ওকে, তাহলে কিউ বাই এ ইন্টু টি, মানে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ড সময়ে একটা ব্ল্যাক বডির থেকে যতটা পরিমাণ তাপ রেডিয়েট হচ্ছে, সেটা কার প্রপোর্শনাল হবে, T4 এর প্রপোর্শনাল হবে, T টু দি পাওয়ার 4 এর প্রপোর্শনাল হবে। ওকে, বেসিক্যালি এটাই হচ্ছে স্টিফান বোলসম্যান ল। ওকে, বেসিক্যালি এটাই কি স্টিফান বোলসম্যান ল। এবার আমরা যদি প্রপোর্শনাল সাইন সরাই তাহলে কি আসবে, তাহলে একটা কনস্ট্যান্ট আসে কিউ বাই এ টি ইকুয়াল টু, ওই কনস্ট্যান্টকে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি ইনটু T4। কি দিয়ে রিপ্রেজেন্ট করি, সিগমা দিয়ে। ওকে, এখানে সিগমা যে কনস্ট্যান্ট আসে, সিগমার একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটা কি, সেই ভ্যালুটা হচ্ছে 5.672 ইন্টু 10 টু দি পাওয়ার -5 আর সেন্টিমিটার -2 সেকেন্ড -1 কেলভিন -4 এত সমান হয়। ওকে, এত সমান হয়। এবার এটা যদি এসআই তে করি তাহলে এসআই তে কত হবে, এসআই তে হয়ে যাবে 5.672 ইন্টু 10 টু দি পাওয়ার -8, এখানে জুল হয়ে যাবে, এখানে সেকেন্ড, তাহলে ওয়াট, মিটার ইনভার্স কেলভিন টু দি পাওয়ার -4। এটা কার ভ্যালু, এটা ভ্যালুটা চলে আসে সিগমা, যে কনস্ট্যান্টটা আমরা এখানে নিলাম। ঠিক আছে, তাহলে স্টিফান বোলসম্যান ল কি বলে, কিউ বাই এটি, মানে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সেকেন্ড সময় যতটা পরিমাণ হিট রেডিয়েট হচ্ছে একটা ব্ল্যাক বডির ক্ষেত্রে, সেটা কার প্রপোর্শনাল, টি টু দি পাওয়ার 4 এর প্রপোর্শনাল। প্রপোর্শনাল সাইন সরলের কি চলে আসে, একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটাকে আমরা কি বললাম, সিগমা নাম দিলাম। ঠিক আছে, সেই কনস্ট্যান্টটাকে আমরা কি নাম দিলাম, সেই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিলাম সিগমা। ঠিক আছে, এবার এটা তো কার ক্ষেত্রে হলো, এটা আসলো হচ্ছে ব্ল্যাক বডির ক্ষেত্রে, কিন্তু জেনারেলি তো সব বস্তু ব্ল্যাক বডি হয় না, আর আইডিয়াল ব্ল্যাক বডি পাওয়া তো একদমই সম্ভব না, ওটা তো একটা থিওরিটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যালি তো সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে এইখানে এই ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যায়। কেমন চেঞ্জ হয়, এই ইকুয়েশনটাতে আরো একটা কনস্ট্যান্ট অ্যাড হয়, সেই কনস্ট্যান্টটা হবে এপসিলন। তাহলে কিউ বাই এ টি ইকুয়াল টু আমরা কি দিব, এপসাইলন ইনটু সিগমা ইনটু টি টু দি পাওয়ার 4। ওকে, এবারে এই এপসাইলনটা কি, আবার এটা একটা নতুন কনস্ট্যান্ট এপসাইলন। এপসাইলনের ভ্যালু নির্ভর করে ম্যাটেরিয়ালের উপরে। এই বস্তুটা, এবার কিন্তু ব্ল্যাক বডির কথা হচ্ছে না, ব্ল্যাক বডির কথা এতদূর অবধি ছিল,
এই ব্ল্যাক বডির জায়গায় যদি অন্য কোনো বস্তু ধরি তাহলে সেই বস্তুটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার উপরে নির্ভর করে। ওকে, এবার এপসাইলনের ভ্যালু ভ্যারি করে 0 থেকে 1 এর মধ্যে। এই ছবিটা মুছে দিলাম। এপসাইলনের ভ্যালু নির্ভর করে মানে ভ্যারি করে 1 থেকে 0 এর মধ্যে। ওকে, যদি পারফেক্টলি ব্ল্যাক বডি হয়, পারফেক্টলি ব্ল্যাক বডির ডেফিনেশন কি? যে বডির উপরে যত পরিমাণে আমরা হিট রেডিয়েট মানে রেডিয়েশন দেই না কেন সে সবকিছু অ্যাবজর্ব করে নেয়, রাইট? এটা আগের দিন কথা হয়েছে, আগের দিনের লেকচারে। তো ব্ল্যাক বডি কি জিনিস, আইডিয়াল ব্ল্যাক বডি কি, তার উপরে যতই রেডিয়েশন দেওয়া হোক না কেন সে সেটাকে কি করে নিতে পারবে, অ্যাবজর্ব করে নিতে পারবে, রাইট? তাহলে এপসাইলনের ভ্যালু ব্ল্যাক বডির ক্ষেত্রে কত হয়, 1 এর সমান হয়। এখানে যদি 1 বসে দিই তাহলে তো ইকুয়েশন এটাই চলে আসলো, তাই না? কিউ বাই এটি ইকুয়াল টু কি চলে আসবে, সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4। আর যখন বডিটা পারফেক্টলি রিফ্লেকটিভ হবে, মানে ওই বডিতে যেই হিটই দেই না কেন আমরা, যে রেডিয়েশনই দেই না কেন, সে কি করবে, ওটাকে এক ফোঁটা অ্যাবজর্ব করবে না, মানে কিছুই অ্যাবজর্ব করতে পারবে না, সব কি করে দেবে, রিফ্লেক্ট করে দিবে। তো সেই ক্ষেত্রে ভ্যালু কত হবে, 0 সমান হবে। আর নর্মালি যে কোনো বস্তুর ক্ষেত্রে যেহেতু তার শোষণ ক্ষমতাও থাকে, তার বিকিরণ ক্ষমতাও থাকে, শোষণ ক্ষমতা থাকলে বিকিরণ ক্ষমতা থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে এপসাইলনের ভ্যালু কি হয়, 1 থেকে 0 এর মধ্যে থাকে, ঠিক আছে? 1 থেকে 0 এর মধ্যে ধরলাম এর ভ্যালু 0.5। তার মানে কি, তার মানে যদি ব্ল্যাক বডি হতো তাহলে সে যতটা পরিমাণ হিট রেডিয়েট করতো, এই বস্তুটা কি করবে, তার অর্ধেক পরিমাণ হিট রেডিয়েট করবে। 0.5 হাফ 1/2, তাহলে অর্ধেক পরিমাণ কি হিট রেডিয়েট করবে, ঠিক আছে? তো এপসাইলনের ভ্যালু কি থাকে, 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে। কার উপরে নির্ভর করে, ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করে, ঠিক আছে? কার উপরে নির্ভর করে, ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করে। ওকে, এই যে আমরা ইকুয়েশনটা দেখলাম, এই ইকুয়েশনের ক্ষেত্রে ব্ল্যাক বডি হোক বা বস্তুটা হোক, দুটার ক্ষেত্রেই তার সারাউন্ডিং এর কোনো টেম্পারেচার আমরা ধরিনি, রাইট? সারাউন্ডিং এর আমরা কোনো টেম্পারেচার ধরিনি, কিন্তু যদি সারাউন্ডিং এর টেম্পারেচার থাকে, মানে ধরলাম এটা একটা ব্ল্যাক বডি, এর টেম্পারেচার টি কেলভিন আর সারাউন্ডিং এর টেম্পারেচার টি নট কেলভিন। ওকে, সারাউন্ডিং এর টেম্পারেচার কত, টি নট কেলভিন। তাহলে আগের দিন যে আমরা দেখলাম প্রভোস্টের তাপ বিনিময় নীতি, প্রভোস্টের থিওরি অফ হিট এক্সচেঞ্জ, সেখানে কি বলা ছিল, এই বস্তুটা যেমন হিট রেডিয়েট করবে মানে এমিট করবে, তার সাথে সাথে হিট অ্যাবজর্বও করবে, রাইট? হিট যেমন এমিট করবে তেমনি হিট অ্যাবজর্বও করবে, তাই না? তাহলে কতটা পরিমাণ এমিট করলো সেটা তো এখনই দেখলাম, স্টিফেন বোলসম্যান ল থেকে। সেটা কত, কিউ বাই এটি, এটাকে আমরা কত ই এর সমান ধরে নিলাম, ঠিক আছে? আপাতত মানে লেখার সুবিধার জন্য কিউ বাই এটি কে আমরা কত ধরে নিলাম, ই ধরে নিলাম। ওকে, মানে কোন বস্তু বা ব্ল্যাক বডিও হোক, তার প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময় যে পরিমাণ হিট রেডিয়েট হচ্ছে সেটার পরিমাণ কত ধরে নিলাম, ই। তাহলে ই কার সমান হবে, ই সমান হবে সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4 এর, রাইট? সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4। এবার যদি এটা ব্ল্যাক বডি না হয় তাহলে একটা কি এপসাইলন চলে আসবে। আর কতটা পরিমাণ হিট অ্যাবজর্ব করবে, হিট কতটা অ্যাবজর্ব করবে সেটার ভ্যালু কত হবে, সেটার ভ্যালু হয়ে যাবে, এটা E1 ধরলাম, এটা E2 ধরলাম, এপসাইলন। যদি ব্ল্যাক বডি হয় এপসাইলনের ভ্যালু কত, 1 হয়ে যাবে। যদি না হয় তাহলে 1 এর থেকে কম হবে, 0 এর থেকে বেশি হবে, ইন্টু সিগমা ইন্টু টি নট টু দি পাওয়ার 4, রাইট? তাহলে E1 পরিমাণ দিল, E2 পরিমাণ নিল, তাহলে টোটাল দিল কত? কারণ আমরা এখানে এমিশনের কথা বলছি না, কতটা পরিমাণ হিট রেডিয়েট করবে সেটার কথা বলছি। তাহলে দেওয়াটা বেশি পরিমাণ হবে, যেটা দিল সেটা বেশি পরিমাণ, আর যেটা নিল সেটা কম। তাহলে অ্যাভারেজ কেন, নেট রেজাল্টেন্ট কত আসবে, নেট রেজাল্টেন্ট হলো ই, সেটার ভ্যালু চলে আসবে এপসাইলন সিগমা T4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। ওকে, এটাও কি, এটাকেও বলা যেতে পারে স্টিফেন বোলসম্যান ল, যে ক্ষেত্রে এনভায়রনমেন্ট বা সারাউন্ডিং এর টেম্পারেচারও আমাদেরকে দেওয়া থাকে। ওকে, সারাউন্ডিং এর টেম্পারেচার দেওয়া থাকে, ই ইন্টু এপসাইলন ইন্টু সিগমা। এপসাইলনের ভ্যালু কি, ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করে। ব্ল্যাক বডির ক্ষেত্রে 1 হয়, পারফেক্টলি রিফ্লেকটিভ বডির ক্ষেত্রে কি হয়, 0 হয়। পারফেক্টলি রিফ্লেকটিভ বডি মানে যে বডির উপরে যতই হিট রেডিয়েট করা হোক না কেন সে কি করবে, সেটাকে রিফ্লেক্ট করে দেবে, কিচ্ছু অ্যাবজর্ব করবে না। আর ব্ল্যাক বডি কি করে, সবকিছুই অ্যাবজর্ব করে নেয়,
সবকিছু কি করে অ্যাবজর্ব, আসলো অ্যাবজর্ব, আর রিফ্লেক্টিভ কি করবে, আসবে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো এপসিলনের ভ্যালু ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, জেনারেল যে কোনো বস্তুর ক্ষেত্রে কি হয় 0 থেকে 1 এর মধ্যে থাকে। সিগমা কি, সিগমা একটা কনস্ট্যান্ট যার ভ্যালু এখনই বললাম 5 into 10⁻5 সিজিএসএ, আর এসআইতে হলে -8, ওকে, ইন্টু T⁴ মাইনাস T0⁴। T⁴ মানে কি, বস্তুটার টেম্পারেচার তার টু দি পাওয়ার 4 মানে চতুর্থ ঘাত। T0 কি, T0 হচ্ছে এনভায়রনমেন্ট বা সারাউন্ডিং এর টেম্পারেচার, ওকে। তো এটাও স্টিফেন বোলটজম্যান ল বলা যেতে পারে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং, ঠিক আছে। কি দেখবো, নিউটনস ল অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং এ আমরা এটার থেকে প্রমাণ করতে পারি, সেই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। নিউটনস ল অফ কুলিংটা ক্ষেত্রে এই যে প্রমাণটা, এই প্রমাণটা আমরা দেখবো। তো নিউটনস ল অফ কুলিং এ যদি এবার আমি আসি, তো নিউটনের কথা তো সবাই জানে, বড়সড় বিজ্ঞানী, বড়সড় জিনিস করেছে, তো অনেক কিছু আছে, তার মধ্যে এই বিষয় নিয়েও তার একটা ল আছে, কিসের, কুলিং এর। যদি কোনো একটা বস্তু ধরলাম, এটা একটা বস্তু, এই বস্তুর টেম্পারেচার টি, বা বইয়ে যেটা দেওয়া সেটা হচ্ছে থিটা দিয়ে, তো আমরা থিটা দিয়ে করি। এই বস্তুর টেম্পারেচার কত দেওয়া, থিটা দেওয়া, ওকে। এই বস্তুর টেম্পারেচার কত দেওয়া, থিটা, সারাউন্ডিং এর টেম্পারেচার কত, θ0। এই দুটোর টেম্পারেচারের ডিফারেন্স যদি খুব কম হয়, তাহলে এই বস্তুটার যদি বেশি হয়, মানে থিটা ইজ গ্রেটার দেন θ0 হবে, ওকে। থিটা ইজ গ্রেটার দেন θ0, তাহলে বস্তুটা কি করবে, হিট রেডিয়েট করবে, যাতে তাপীয় সাম্য বজায় থাকে, তাই না। তাপীয় সাম্য বজায় রাখার জন্য হিট রেডিয়েট করবে। এবার এদের দুজনের মধ্যে ডিফারেন্স যদি কম হয়, খুব ছোট হয়, তাহলে কি বলা যেতে পারে, এই বস্তুটার তাপ দেওয়ার, তাপ রেডিয়েট করার যে হার বা যে রেট, মানে প্রতি একক সময়ে যতটা পরিমাণ হিট রেডিয়েট করবে, সেটা কি এদের দুজনের টেম্পারেচার ডিফারেন্সের সমান হয়, আর সমানুপাতিক হয়, ওকে। কি হয়, সমানুপাতিক। তাহলে এই বস্তুটার প্রতি একক সময়ে যতটা পরিমাণ হিট রেডিয়েট করবে, মানে Q/T dt, রাইট। T1 থেকে T2 এই টাইমের মধ্যে কতটা পরিমাণ হিট রেডিয়েট করলো, সেটার হার কি হবে, Q/Δt। কার প্রপোর্শনাল হবে, এদের ডিফারেন্সের প্রপোর্শনাল হবে, ওকে। এবার যেহেতু কুলিং হচ্ছে, কমছে, সেজন্য কি একটা মাইনাস সাইন দিব, সেটা কার জন্য, শুধুমাত্র ইন্ডিকেট করার জন্য যে কমছে, ঠিক আছে। এবার যদি খুব ছোট্ট সময়ের জন্য ধরি, খুব একটা ছোট্ট সময়ের জন্য, যেখানে বস্তুটার টেম্পারেচার কত, θ1, সারাউন্ডিং এর টেম্পারেচার কত, θ0 ছিল, ডিটি টাইমের মধ্যে এই বস্তুটা হিট লস করলো, করে এর টেম্পারেচার কত হয়ে গেল, θ2, ঠিক আছে। সারাউন্ডিং এর টেম্পারেচার θ0 ছিল, θ0ই আছে। এবার একটা নির্দিষ্ট সময় ধরলাম যেখানে বস্তুটার টেম্পারেচার কত, θ1, কত, θ1, তারপর ডিটি সময়, মানে সামান্য একটা ছোট্ট একটা সময় পরে তার ভ্যালু কি হয়ে গেল, θ2 হয়ে গেল, মানে হিট লস করলো ওই টাইমে, তো θ2 হয়ে গেল ভ্যালু, ঠিক আছে। কত হয়ে গেল, θ2 হয়ে গেল। এবার যদি তাই হয়, তাহলে এই যে হিট লস করার যে পরিমাণটা, সেটা কার, এর প্রপোর্শনাল হবে না। কারণ এখানে তো নিউটনস ল অফ কুলিং এ কি বলে, নিউটনের শীতলীকরণ সূত্রতে কি বলে, এটা যতটা পরিমাণ হিট লস করবে সময়ের সাপেক্ষে, সেটা কার সমান হবে, তাদের দুজনের টেম্পারেচারের ডিফারেন্সের সমান, রাইট। এবার ডিটি কেন নিলাম, কারণ ফার্স্টে ধরলাম এর টেম্পারেচার 10°C, এখানে টেম্পারেচার 20°C, তারপর যখন একটু লস করবে, ধরলাম এটার, সরি উল্টা ধরে নিলাম, তো এটা ধরলাম 30°C, ওকে। 30°, এর 20°, তো লস করবে, এর ধরলাম 25 হলো, এর কত 20 থাকলো, ঠিক আছে। তাহলে এবার ডিফারেন্স, প্রথমে ডিফারেন্স কত ছিল, 30 - 20 10, পরে ডিফারেন্স কত হয়ে গেল, 25 - 20 5। তাহলে ডিফারেন্স কখনো কনস্ট্যান্ট থাকে না, ডিফারেন্স ভেরিয়েবল, ডিফারেন্স সবসময় চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। কিরকম ব্যাপারটা হলো, এই বস্তুটার ফার্স্টে টেম্পারেচার 30, সারাউন্ডিং এর টেম্পারেচার 20, এবার এ কি করবে, হিট লস করবে, হিট কি করবে, লস করবে, তো কি হবে, এর টেম্পারেচার ধীরে ধীরে কমবে। তো ফার্স্টে ডিফারেন্স কত, 30 - 20, তাহলে Q/dt কার প্রপোর্শনাল হবে, 30 - 20, মানে জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি, 10 এর সমান হবে, মানে 10 এর প্রপোর্শনাল হবে, তাই না। এবার যখন এ কমে ধরলাম 25 হলো, তাই তখন এদের দুজনের মাঝে ডিফারেন্স কত, 25 - 20, কত ডিফারেন্স, 25 - 20, তাই না। তাহলে তখন কত হয়ে যাবে,
কিউ বাই ডেল টি কার প্রপোর্শন হয়ে যাবে, 5 এর প্রপোর্শন হয়ে যাবে। তার মানে কি এই যে প্রপোর্শনাল পরে যে মানটা আছে মানে এই কিউ বাই ডিটি যার প্রপোর্শনাল সেটা কনস্ট্যান্ট না, সেটা ভেরিয়েবল, সেটা চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করবো, একটা ছোট্ট টাইমের জন্য ধরে নিব। ওকে, ছোট্ট টাইমের জন্য ধরে নিব। সেই ক্ষেত্রে কি হবে, ডিকিউ বাই ডিটি ছোট্ট টাইমের জন্য ছোট্ট পরিমাণ কি করলো, হিট লস করলো, ডিকিউ পরিমাণ হিট লস করলো ডিটি টাইমে। কার প্রপোর্শনাল, থিটা মাইনাস থিটা নট। এবার প্রপোর্শনাল সাইন যদি সরাই তাহলে কি চলে আসে, একটা ইকুয়াল মানে একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটাকে আমরা নাম দিলাম সি। ওকে, কনস্ট্যান্টটাকে আমরা কি নাম দিলাম, সি নাম দিলাম। ওকে, এবার হিট যে লস করবে তার পরিমাণ কত হয়, ডিকিউ ডিটি কার সমান হয়, এম ইন্টু এস ইন্টু ডি থিটা বাই ডিটি। রাইট, এম কি, এম হচ্ছে এর মাস, এম কি, এম হচ্ছে এর মাস। আর এস কি, এস হচ্ছে স্পেসিফিক হিট, এস কি, এস স্পেসিফিক হিট। তাহলে এ কতটা পরিমাণ হিট লস করবে টাইমের সাপেক্ষে, এম এস, এম মাস, এস কি, এস হচ্ছে স্পেসিফিক হিট ইনটু যতটা টেম্পারেচার, সেটাই না, যতটা টেম্পারেচার। তাই যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে তাই ডেল ডি থিটা বাই ডিটি টাইমের সাপেক্ষে যেহেতু, তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট তাই এটাকে যদি বাদ দেই তাহলে ডি থিটা বাই ডিটি কার এটা সমান হবে, বা প্রপোর্শনাল যদি বলি তাহলে প্রপোর্শনাল হবে। রাইট, তো এখানে আমরা কি লিখবো, ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু মাইনাস সি থিটা মাইনাস থিটা নট। রাইট, থিটা মাইনাস থিটা নট কি করে আসলো, আসলো হচ্ছে ডি কিউ বাই ডিটি পরিমাণ কত হবে সেটা তো আমাদেরকে জানতে হবে না। এটা কি ডি কিউ বাই ডিটি হিট লস করার যে হার, যে রেট, সেটা কার সমান হলো, সি একটা কনস্ট্যান্ট ইনটু থিটা মাইনাস থিটা নট মানে টেম্পারেচার ডিফারেন্স। তো কতটা লস কতটা করে, এম এস ইনটু, রাইট, এম এস ইনটু থিটা না, তাই এম তো মাস, এস তো স্পেসিফিক গ্র্যাভিটি, থিটা এবার চেঞ্জ হচ্ছে টাইমের সাথে তাই থিটা বাই ডিটি হয়ে গেল, ডিটি হয়ে গেল এম এস ইনটু ডি থিটা বাই ডিটি। এই যে থিটার যে চেঞ্জ হচ্ছে থিটা 1 থেকে থিটা 2 এটাই কত, ডি ডি থিটা বাই টাইম কত, ডিটি টাইমের মধ্যে চেঞ্জ করলো। তো সেখানে এটা যেহেতু কনস্ট্যান্ট এমএস তো এটাকে বাদ দিলাম, থাকলো ডি থিটা বাই ডিটি, সেটা কার সমান হয়ে যাবে, মাইনাস সি ইনটু এত এত এত। রাইট, আর এটাকে যদি এই পাশে গুণ আছে এই পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, সি বাই এমএস, তো একটা কনস্ট্যান্টই চলে আসলো। ঠিক আছে, এবার যদি থিটাকে এদিকে নিয়ে যাই, টি কে এদিকে নিয়ে যাই, তাহলে আমাদের কাছে কি চলে আসে, ডি থিটা বাই থিটা মাইনাস থিটা নট ইকুয়াল টু মাইনাস সি ইন্টু ডিটি। রাইট, ডিটি কে নিয়ে উপরে নিয়ে গেলাম, থিটা মাইনাস থিটা নট কে নিচে নিয়ে আসলাম, নিয়ে আসাই যাবে। এবার কি করব, এবার ইন্টিগ্রেশন করে দিব, এবার কি করব, ইন্টিগ্রেশন করে দিব। এবার মাইনাস সি এটা তো কনস্ট্যান্ট, তো এবার কনস্ট্যান্ট কে বাইরে বের করে দিলাম একবারই। ওকে, কনস্ট্যান্ট কে বাইরে বের করে দিলাম। এবার কত টেম্পারেচার থেকে কত টেম্পারেচার যাচ্ছে, থিটা 1 থেকে থিটা 2, থিটা 1 থেকে থিটা 2। আর এখানে যে টাইমের ডিফারেন্স সেটা ডি টি আমরা ধরেছি, সেটা কত, টি 0 থেকে টি ইকুয়াল টু টি অবধি। ওকে, 0 থেকে টি ইকুয়াল টু টি অবধি, মানে যখন থিটা 1 ছিল তখন টাইমকে 0 ধরলাম, যখন থিটা 2 হলো তখন টাইমকে টি সমান ধরে নিলাম। ঠিক আছে, মানে টি টাইমের মধ্যে থিটা 1 থেকে থিটা 2 হলো। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে শেষমেশ টাইম ইকুয়াল টু আমাদের কাছে একটা ইকুয়েশন আসে, সেটা হবে হচ্ছে টাইম ইকুয়াল টু 1 বাই সি, টাইম ইকুয়াল টু 1 বাই সি log e, ওকে, থিটা 1 মাইনাস থিটা নট বাই থিটা 2 মাইনাস থিটা নট। কি ইকুয়েশন আসে আমাদের কাছে, টাইমের একটা ইকুয়েশন আসে, মানে থিটা 1 থেকে থিটা নট থিটা 2
একটা বস্তু θ1 টেম্পারেচার থেকে θ2 টেম্পারেচারে যায় কত টাইমের মধ্যে? টি টাইমের মধ্যে। তাই সেই টি টাইমটাকে আমরা বের করতে পারবো কি থেকে? এই নিউটনের কুলিং এর ল থেকে। ওকে, নিউটনের শীতলীকরণ সূত্র বা নিউটনস ল অফ কুলিং থেকে। টি ইকুয়াল টু কি আসবে? 1/c, যেটা একটা কনস্ট্যান্ট, ইনটু লগ ই θ1 মাইনাস θ0 বাই θ2 বাই θ0। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদের নিউমেরিকে কাজে লাগবে, ঠিক আছে? অঙ্ক করার সময়, ক্যালকুলেশনের সময় এই ফর্মুলাটা কাজে লাগবে। দেওয়া থাকবে একটা বস্তুর টেম্পারেচার এত থেকে এত গেল, কনস্ট্যান্টটাও সেটা বলা থাকবে, এবার সারাউন্ডিং এর টেম্পারেচার দেওয়া থাকবে, তাই টাইম কত বা টাইম দেওয়া থাকলো, কনস্ট্যান্টটা দেওয়া থাকবে। ওকে, এই দুটোর মধ্যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকলো, এটা দেওয়া থাকলো, সারাউন্ডিং এ দেওয়া থাকলো, আরেকটা বের করতে বললো, বা এই দুটো দেওয়া থাকলো, সারাউন্ডিং বের করতে বললো, বা যে এই দুটার মধ্যে যে কোনো একটা তো বললামই, সারাউন্ডিং দেওয়া থাকবে, টাইম বের করতে হবে, এরকম নিউমেরিক কে থাকবে, ঠিক আছে? তো এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে। টি ইকুয়াল টু 1/c, এটাকে ইন্টিগ্রেশন করলে এটাই আসবে ঘুরে ফিরে, ঠিক আছে? করে দেখতে পারো, কোনো ব্যাপার না। টি ইকুয়াল টু 1/c ইন্টু লগ ই θ1 মাইনাস θ0 বাই θ2 মাইনাস θ0, ঠিক আছে? এই হচ্ছে মেন নিউটনের শীতলীকরণ সূত্র বা নিউটনস ল অফ কুলিং। ওকে, এবার যেটা বললাম সেটা হচ্ছে স্টিফান বোলসম্যান ল থেকে এই নিউটনস ল অফ কুলিং কে আমরা কি করতে পারি? ডিরাইভ করতে পারি। কি করতে পারি? ডিরাইভ করতে পারি। ওকে, তাহলে ডিরাইভ কেমন করে করব সেটাও দেখা যাক। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ডেরিভেশনটা। অনেকেরই মনে থাকে ডেরিভেশন, তাই না? তো স্টিফান বোলসম্যান লতে কি বলা ছিল? কিউ বাই এটি is proportional to epsilon sigma t to the power 4 minus t not to the power 4, right? ওকে, সিগমা তো আছে, তাহলে তো ইকুয়াল হবে অবশ্যই। প্রপোর্শনাল কেন হবে? যদি আমি এই দিয়ে দিই, কনস্ট্যান্ট যদি দিয়েই দিই, তাহলে প্রপোর্শনাল তো হবে না, প্রপোর্শনাল তো কনস্ট্যান্ট দিয়েই হবে, তাহলে ইকুয়াল থাকলো, কনস্ট্যান্ট আসলো। ওকে, এবার এটাকে কি ধরলাম? এটাকে ই এর সমান ধরলাম, ঠিক আছে? কতটা পরিমাণ হিট লস করছে, তাহলে এই ইটাই কি? এই ইটাই হয়ে যাবে না ডিকিউ বাই ডিটি, কারণ কিউ বাই টি একে যদি বাদ দেই, প্রতি একক ক্ষেত্রফলে ধরি বা টোটাল ক্ষেত্রফলের কথা ধরি, একই ব্যাপার, হার তো সেমই হবে। একটা বস্তুর থেকে টোটাল যতটা পরিমাণ হিট লস হচ্ছে প্রতি সেকেন্ডে, ওই বস্তুটার প্রতি একক ক্ষেত্রফলে ওই জিনিসটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে না? বা আমি যদি এখানে এ দিয়ে গুণও করে দিই এ পাশে, তাহলে এখানে কি চলে আসবে? এ চলে আসবে, রাইট? তাহলে কিউ বাই টি মানে হিট লস করার যে রেট, সেটাকে ই ধরলাম, ইকুয়াল টু এ এপসাইলন সিগমা, এগুলা তো কনস্ট্যান্ট, এ এপসাইলন সিগমা এগুলা তো কনস্ট্যান্ট। এবার এটাকে যদি ভাঙি তাহলে কি আসবে? টি মাইনাস টি নট আসবে, ইন্টু টি টু দি পাওয়ার 3 প্লাস টি স্কোয়ার টি নট প্লাস টি টি নট এর স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 3, ঠিক আছে? কেমন করে আসলো? ম্যাথমেটিক্যাল ফর্মুলা, এ দুটোকে গুণ করে এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে কাটাকাটি করে সেম এটাই আসবে, ঠিক আছে? দেখে নিতে পারো, কোনো ব্যাপার না। তো এই জিনিসটা আসলো। ওকে, এবার নিউটনের ল অফ কুলিং এ কি বলা ছিল? বস্তু আর তার সারাউন্ডিং এর টেম্পারেচারের যে ডিফারেন্স সেটা খুব কম, রাইট? সেটা খুব কম, তাহলে সে দুটোকে প্রায় ইকুয়াল ধরে নিতে পারি আমরা। টি আর টি নট কে কি ধরে নিতে পারি? প্রায় ইকুয়াল। ওকে, তো আমরা এখানেও সেই সেম জিনিসটাই করব। ইকুয়াল টু কি করব? এটা তো কনস্ট্যান্ট আছে, টি মাইনাস টি নট থাকলো। এবার এখানে কি করব? টি কে টি নট এর সমান ধরে নেব, ঠিক আছে? টি প্রায় প্রপোর্শনাল টু কি হয়ে যাবে? টি নট হয়ে যাবে, যেটা নিউটনের ল অফ কুলিং বা নিউটনের শীতলীকরণ সূত্রতে কন্ডিশন ছিল ধরার, না হলে ওই ফর্মুলা ইউজ হবে না, আমরা ইউজ করতে পারবো না। যদি ধরে নেই তাহলে এটা কি হবে? টি নট কিউব, টি নট কিউব, টি নট কিউব, টি নট কিউব, তাহলে 4 ইন্টু টি নট কিউব, রাইট? এই যে যেটুকু জায়গা আমি আটকালাম, এ এপসাইলন সিগমা ইন্টু 4 ইন্টু টি নট কিউব, এটা কি কনস্ট্যান্ট? অবশ্যই এটা কনস্ট্যান্ট। কেন? কারণ এ কনস্ট্যান্ট, এরিয়া কনস্ট্যান্ট হবে একটা বস্তুর।
এটা কত এপসিলন, এটাও কনস্ট্যান্ট, বস্তুর ম্যাটেরিয়ালের উপরে নির্ভর করে, 0 থেকে 1 এর মধ্যে হবে। এটা কত, এটার ভ্যালু তো বলাই আছে কনস্ট্যান্ট। 4 কি, 4 তো একটা নাম্বার কনস্ট্যান্ট। টি নট কি, সারাউন্ডিং এর টেম্পারেচার, যেটা কি, যেটা কনস্ট্যান্ট, তার কিউব তো কনস্ট্যান্ট হবে। তাহলে এই গোটাটা মিলে কি হবে, একটা কনস্ট্যান্ট তৈরি হবে, যেই কনস্ট্যান্টকে আমরা সি নাম দেই, টি মাইনাস টি নট। হয়ে গেল প্রুফ। ই সি যদি সরাই দেই কনস্ট্যান্ট, তাহলে কি চলে আসবে, প্রপোর্শনাল সাইন চলে আসবে। মাইনাস চিহ্নটা কেন থাকলো না, কারণ মাইনাস চিহ্নটা কি জন্য, খালি শুধুমাত্র দেখানোর জন্য যে টেম্পারেচার কমছে ধীরে ধীরে, রাইট? ওটা শুধুমাত্র ডাইরেকশন দেওয়ার জন্য আমাদেরকে, যে টেম্পারেচার কমছে না বাড়ছে সেটার জন্য, ঠিক আছে? তো কি চলে আসলো, ই ইকুয়াল টু সি ইন্টু টি মাইনাস টি নট। যেখানে আগে নিউট্রাল কুলিং ল বা ল অফ কুলিং আমরা কি দেখলাম, থিটা মাইনাস থিটা নট, সেখানে টি মাইনাস টি নট। এখানে সি সরাই দিলে কি চলে আসবে, একটা প্রপোর্শনাল সাইন চলে আসবে, ঠিক? তাহলে এটা কি চলে আসলো, নিউটনস ল অফ কুলিং এর ডেরিভেশন মানে প্রমাণ। কার থেকে, স্টিফান বোলসম্যান ল থেকে, ঠিক আছে? এরপর আমাদের লাস্ট টপিক হচ্ছে উইন্স ডিসপ্লেসমেন্ট ল আর তার গ্রাফ, ঠিক আছে? উইন্স ডিসপ্লেসমেন্ট ল কাকে বেস করে তৈরি, ব্ল্যাক বডিকে। কাকে বেস করে, ব্ল্যাক বডিকে। ওকে, কিরকম ব্যাপারটা, ব্ল্যাক বডি কি জিনিস, এখনই বললাম ব্ল্যাক বডি কি জিনিস, এমন একটা বস্তু যেই বস্তুটার উপরে যতই হিট রেডিয়েট করা যাক না কেন, সে সব অ্যাবজর্ব করে নেবে। সব কি করে নেবে, শোষণ করে নেবে, রাইট? সব অ্যাবজর্ব করে নেবে। তো এটা যদি একটা ব্ল্যাক বডি হয়, এর উপরে যতই হিট দিব, সে কি করবে, সেটাকে অ্যাবজর্ব করে নেবে। মানে অ্যাবজর্পশন পাওয়ার কত এর, 1, ঠিক? 100%, রাইট? কথা 100%। এবার এখান থেকে আসে না, এবার কথাটা হচ্ছে এরপরে, যার অ্যাবজর্পশন রেট বেশি তার কি হবে, সে বিকিরণও তত বেশি করবে, এমিটও তত বেশি করবে, রাইট? সেটা কি, কার্চফস ল বা কার্চফের সূত্র। সেটাও এটাতে কথা না, কথা হচ্ছে তারও পরে। সেটা হচ্ছে একটা ব্ল্যাক বডি, এটা যদি আমার কাছে একটা ব্ল্যাক বডি থাকে, ধরলাম এই পেনটা একটা ব্ল্যাক বডি, এ কি করবে, হিট রেডিয়েট করবে, রাইট? ধরলাম 100টা হিট রেডিয়েট করলো। হিট কেমন করে রেডিয়েট করে, তরঙ্গের রূপে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রূপে। এটা একটা যদি বস্তু থাকে, তাহলে এ কি করবে, এইভাবে হিট রেডিয়েট করবে। কিভাবে করবে, এইভাবে হিট রেডিয়েট করবে। তো ধরলাম 100টা হিট রেডিয়েট করলো, এই বস্তুটা কি করলো, 100টা হিট রেডিয়েট করলো, ঠিক আছে? এবার যে 100টা হিট রেডিয়েট করলো, সবগুলা যে তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটার যে ল্যামডা হবে আর এটার যে ল্যামডা হবে, সমান হবে না। কি হবে না, সমান হবে না। সব ল্যামডার কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা হবে। মানে এই বস্তুটা একই তরঙ্গ দৈর্ঘ্যের সব কি হিট রেডিয়েট করবে না। এ যতগুলা হিট রেডিয়েট করছে, যতগুলা তরঙ্গ রেডিয়েট করছে, সবগুলা কি হবে, ল্যামডা আলাদা আলাদা হবে। কিছু কিছু সেমও হতে পারে, কিছু কিছু আলাদাও হবে, ঠিক আছে? সেম হয় না, কোনো ল্যামডার ভ্যালু সেম হয় না। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ব্ল্যাক বডিটা যে হিট রেডিয়েট করবে, এই যে 100টা ধরলাম, কতগুলো, 100টা, রাইট? তো 100টা যে হিট রেডিয়েট করলো, তার মধ্যে মেজরিটির কি হবে, ল্যামডার ভ্যালু প্রায় কাছাকাছি থাকবে, ঠিক আছে? মেজরিটি ল্যামডার ভ্যালু প্রায় কাছাকাছি থাকবে। আর বাকি 20টার কি হবে, একটা জাস্ট অ্যাপ্রক্সিমেট নাম্বার, 80 আর 20 ধরে নিলাম, 20টার কি হবে, ল্যামডার ভ্যালু আলাদা হবে, ঠিক আছে? বা আরো ছোট হিসাবের জন্য ধরলাম 10টা, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা ধরলাম তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু বেরালো, ঠিক আছে? এই 10টা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এই 1 2 3 4 5 6 7 8, এই 8টার ল্যামডার ভ্যালু একরকম হবে, মানে প্রায় কাছাকাছি থাকবে, মানে এক টাইপেরই ধরে নেওয়া যায়। আর বাকি দুটা কি হবে, বাকি দুটা ল্যামডার ভ্যালু আলাদাই হবে, ঠিক আছে? এটা ল্যামডা 1 ধরে নিলাম, এটাকে ল্যামডা 2 ধরে নিলাম। তাহলে এই যে ল্যামডা 1 হলো, তার মানে কি, এই ব্ল্যাক বডিটার থেকে যত হিট রেডিয়েট হচ্ছে, তার মধ্যে এই ল্যামডা 1 এর কি ভ্যালু সবচেয়ে বেশি, ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, তাই না? এই ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভ যে আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট, এগুলা। তো এই ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই ব্ল্যাক বডিটা সবচেয়ে বেশি রেডিয়েট করছে। মানে এই ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভের ইন্টেন্সিটি সবচেয়ে বেশি পরিমাণ আছে। আমার কাছে এটাও আছে, এটা বেশি পরিমাণ আছে, তাহলে এর ইন্টেন্সিটি বেশি, এর ইন্টেন্সিটি কম, তাহলে এর ইন্টেন্সিটি কম হবে ল্যামডা 2 এর। ল্যামডা 1 এর কি হবে, বেশি হবে, ঠিক আছে? তো এই যে ইন্টেন্সিটি আর এই যে ল্যামডার ভ্যালু, ইন্টেন্সিটি মানে কতগুলা পরিমাণ যে ওয়েভ আছে সেগুলা, আর ল্যামডার ভ্যালু মানে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু,
এই দুটাকে নিয়ে যে গ্রাফ তৈরি হয় সেই গ্রাফ থেকে ভিন্স ল আসে, সেই গ্রাফ থেকে কি আসে ভিন্সের ডিসপ্লেসমেন্ট ল আসে। ঠিক আছে, তো গ্রাফ দেখা যাক চট ফার্স্টে। ওকে, তরঙ্গ দৈর্ঘ্যের মেজরিটি মাইনরিটি ব্যাপারটা বোঝা গেল, ইন্টেন্সিটির ব্যাপারটা। গ্রাফটা কেমন হবে, এদিকে ধরলাম হচ্ছে ইন্টেন্সিটি, ঠিক আছে, এদিকে কি ধরবো ইন্টেন্সিটি, আর এদিকে কি ধরবো, এদিকে ধরবো ল্যামডার ভ্যালু, এদিকে ইন্টেন্সিটি এদিকে ল্যামডা। তাহলে গ্রাফটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য কি আসবে, এরকম আসবে। এই টেম্পারেচারটাকে ধরলাম T1, তাহলে এইখানে ল্যামডা 1 যে ভ্যালু, ল্যামডা 1 ভ্যালুর জন্য এই ইন্টেন্সিটি, মানে ইন্টেন্সিটি বলতে এখানে যে একটা ব্ল্যাক বডি থেকে যতগুলো রেডিয়েশন বেরোচ্ছে তার মধ্যে কতগুলার ভ্যালু ল্যামডা 1, তারপরে কতগুলার ভ্যালু ল্যামডা 2, সেটা ল্যামডা 1 তরঙ্গ দৈর্ঘ্যের যে ওয়েভ আছে সেগুলা এতগুলা, ল্যামডা 2 যতগুলা আছে সেটা এতগুলা। এবার তার মধ্যে এইখানে কি হয়, এখানে সবচেয়ে বেশি হয়, মানে এই যে ল্যামডা, এই ল্যামডার তরঙ্গ ওই বস্তুটার থেকে যে রেডিয়েট হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ রেডিয়েট হচ্ছে, রাইট। ওই বস্তুটা থেকে যতগুলা তরঙ্গ দৈর্ঘ্য রেডিয়েট হচ্ছে, যতগুলা তরঙ্গ রেডিয়েট হচ্ছে তাদের যে তরঙ্গ দৈর্ঘ্য, মেজরিটি তরঙ্গ দৈর্ঘ্য এটা কত ল্যামডা, এটাকে আমরা কি বলি ল্যামডা ম্যাক্স বলি। ওকে, কি বলি ল্যামডা ম্যাক্স বলি, ঠিক আছে। এবার টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই, যদি অন্য কোনো টেম্পারেচার নিয়ে যাই T2 তে, তাহলে এই গ্রাফটা কি হবে, এই গ্রাফটা কি হবে এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা কত ধরলাম T2 টেম্পারেচার, অন্য একটা টেম্পারেচারের জন্য। তাহলে এই টেম্পারেচারের জন্য যে ল্যামডা ম্যাক্স এর ভ্যালু হবে সেই ভ্যালুটা কি হলো এখানে চলে আসলো, রাইট। ল্যামডা ম্যাক্স এর যে ভ্যালু এর ক্ষেত্রে সেটা আগের ল্যামডা ম্যাক্স এর থেকে কাছে চলে আসলো, রাইট। এখানে ল্যামডার ভ্যালু ধরলাম 1, এখানে 2, তাহলে এখানে 3, এখানে 4, তাই না, তাহলে কমে গেল, ল্যামডার ভ্যালু কমে গেল, রাইট। ল্যামডার ভ্যালু কি হলো কমে গেল, ধরলাম এটাকে, এই ল্যামডা গুলোকে বাদ দিলাম আর এই ল্যামডা গুলোকে ল্যামডা 1 আর ল্যামডা 2 নাম দিলাম, ঠিক আছে। এগুলা মানে ম্যাক্স, যেটাকে নিয়ে আমরা কথা বলবো আর কি, ল্যামডা 1 ল্যামডা 2। তাহলে ল্যামডা 2 কি হবে ছোট হবে ল্যামডা 1 এর থেকে, মানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে। ওকে, এবার যদি আরো একটা টেম্পারেচারের জন্য যদি করি, মানে আরো বেশি টেম্পারেচারের জন্য, তাহলে কি হবে, এই গ্রাফটা কি হবে আরো এইদিকে সরে আসবে, এই গ্রাফটা কি হবে আরো এইদিকে সরে আসবে। এইখানে ল্যামডা 3, ল্যামডা 3 কি হয়ে গেল আরো ছোট হয়ে গেল ল্যামডা 2 এর থেকে, আর অবশ্যই ল্যামডা 1 এর থেকে তো ছোট হবেই। তো এই জিনিসটাই কি বিজ্ঞানী হুইন লক্ষ্য করেছিলেন এই গ্রাফের মাধ্যমে, আর সেখান থেকে কি ভিনের সূত্রটা আসে, সেটা কি বলে যে কোনো একটা ব্ল্যাক বডি বা যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে যদি কি করা হয় টেম্পারেচার বাড়ানো হয়, টেম্পারেচার কি করা হয় বাড়ানো হয়, এটা T3 হবে, তাহলে কি হবে তার যে ল্যামডা ম্যাক্স হবে, ল্যামডা ম্যাক্স এর ভ্যালু মানে যেটা ল্যামডার ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, মানে 100টা রেডিয়েট করছে তার মধ্যে 80টাই কি ওই ল্যামডাতে হবে, তো সেই ল্যামডা ম্যাক্স এর ভ্যালু কি হবে কমতে থাকবে, ঠিক আছে, ভ্যালু কমতে থাকবে, মানে ল্যামডা ছোট হতে থাকবে, মানে তরঙ্গ দৈর্ঘ্য ওর ছোট হতে থাকবে, ঠিক আছে। তার মানে কি টেম্পারেচার যত বাড়াচ্ছি ল্যামডার মান তত কমতেছে, তাহলে এটা একটা কি প্রপোর্শনাল সাইন চলে আসলো, ল্যামডা ম্যাক্স কার প্রপোর্শনাল হয়ে যাবে 1/t, টি কি এটা ক্যালভিনে, ওকে, যত টি আজকে ক্যালকুলেশন হচ্ছে সব ক্যালভিনে ক্যালকুলেশন হচ্ছে, ওকে। তাহলে ল্যামডা ম্যাক্স কি হলো টি এর ইনভার্সলি প্রপোর্শনাল, মানে টি বাড়বে ল্যামডা কমবে, টি কমবে ল্যামডা বাড়বে, টি যখন কম T1, টি যখন কম তখন ল্যামডার ভ্যালু এত, যখন টি এর ভ্যালু বেড়ে গেল ল্যামডা T2 হয়ে গেল তখন ল্যামডার ভ্যালু কমে গেল, এটা বাড়লো তো এটা কমলো, আরো বাড়লো তো এটা আরো কমে গেল, রাইট। তাহলে ইনভার্সলি সম্পর্ক, এখান থেকে কি চলে আসে ল্যামডা ম্যাক্স ইনটু টি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট বি, এই যে কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টকে বলা হয় ভিন্স কনস্ট্যান্ট,
এই কনস্ট্যান্টকে কি বলা হয়? ভিন্স কনস্ট্যান্ট। এটা কি সব বস্তুর ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে কনস্ট্যান্ট একটা ভ্যালু, একটাই ভ্যালু। এর ভ্যালু হচ্ছে 0.0029 মিটার ক্যালভিন। 0.0029 মিটার ক্যালভিন। ওকে, এটা কি? এটা হচ্ছে বি এর ভ্যালু, মানে ল্যামডা ম্যাক্স ইনটু টি, রাইট? তাই T1 টেম্পারেচারের জন্য এই যে ল্যামডা ভ্যালু, এর এই ভ্যালু আর এই ভ্যালু গুণফল যা হবে, এর আর এরও তাই হবে, এর আর এরও তাই হবে, সেম হবে না? সেম হবে। এটাই হচ্ছে ভিন্স ল, ঠিক আছে? ভিন্সের ডিসপ্লেসমেন্ট ল কি বলে? টেম্পারেচার যত বাড়ানো হবে সেই বস্তুটার কি হবে, ল্যামডা ম্যাক্সের যে ভ্যালু সেটা হর্ষতর, মানে কম ল্যামডার দিকে, মানে কম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে কমে আসবে, রাইট? তো প্রোভোস্টের তাপ বিনিময় নীতিতে কি ছিল? সব বস্তুই কি করে? সব টেম্পারেচারে তাপ বিকিরণ করে, রাইট? এমিট করে। তো সূর্য তাপ এমিট করতেছে, এই পেনটাও এমিট করতেছে, এই ব্ল্যাকবোর্ডটাও এমিট করতেছে, রাইট? তাহলে সবগুলাই যেহেতু এমিট করতেছে, সবগুলার টেম্পারেচারও আলাদা আলাদা, সূর্যের টেম্পারেচার আলাদা, এটারও টেম্পারেচার আলাদা, রাইট? তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে, কার ছোট হবে? এই পেনটার তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে, কারণ এর টেম্পারেচার কম। এর টেম্পারেচার যদি কমে যায়, তাহলে এর ল্যামডা বাড়বে। মানে এই যে পেনটা, এই পেনটা যে হিট রেডিয়েট করছে, সেই হিট রেডিয়েটের যে তরঙ্গ দৈর্ঘ্য অবভিয়াসলি ম্যাক্সের ভ্যালুটাই হবে, ঠিক আছে? মানে মেজরিটির কথা হচ্ছে, তো সেটা কি হবে? সেটার ভ্যালু বড় হবে, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড় হবে, ল্যামডার ভ্যালু অনেক বড় হবে। আবার সূর্যের ক্ষেত্রে কি হবে? সূর্যের ক্ষেত্রে যেহেতু টেম্পারেচার অনেক অনেক বেশি, সেজন্য ল্যামডার ভ্যালু কি হয়ে যাবে? অনেক কম হয়ে যাবে। মানে সূর্য থেকে যে হিট রেডিয়েট হচ্ছে তাদের যে মেজরিটি ল্যামডার ভ্যালু সেটা খুব কম, ছোট 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 ল্যামডা। ওকে, তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু কি হবে? ছোট হবে, কম হবে। ওকে, এবার এই যে ভিন্স ল, এই ভিন্স ল কে ইউজ করে আমরা যে কোনো নক্ষত্রের, মানে সূর্য বা যে কোনো তারার কি করতে পারি? টেম্পারেচারকে ক্যালকুলেট করতে পারি। সূর্যের টেম্পারেচার আমরা কি করে ক্যালকুলেট করলাম? ওখানে গিয়ে কি ক্যালকুলেট করছি? সেটা তো সম্ভব না, না? আমরা এখান থেকে দেখেছি কি করে সূর্য থেকে যে তাপটা আসছে। ভিন্স ল এর মেইন যেটা ছিল বোঝানো, সেটা তো এখানেই কমপ্লিট। এবার সূর্যের কথা যদি বলি, তো জিনিসটা কিরকম? এটা ধরলাম সূর্য, এটা ধরলাম পৃথিবী। তো সূর্য থেকে কি হচ্ছে? হিট রেডিয়েট হয়ে আসছে, রাইট? তো এই যে হিট রেডিয়েট হচ্ছে, এই রেডিয়েটেড হিট গুলার থার্মাল রেডিয়েশন যেটাকে বলে, সেই ফার্স্ট লেকচারে দেখেছিলাম। থার্মাল রেডিয়েশন মানে কি হবে? একটা করে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, ল্যামডা ভ্যালু, এটা একটা ল্যামডা, এটা একটা ল্যামডা, আলাদা আলাদা। তো এটাকে যদি আমরা স্পেকট্রামে যদি বের করি, তাহলে মেজরিটি ল্যামডার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, যেটাকে ধরে নিলাম ল্যামডা ম্যাক্স, রাইট? এর যদি স্পেকট্রাম আমরা বের করি, তাহলে মেজরিটি যে তরঙ্গ দৈর্ঘ্য গুলো থাকবে সেগুলা কি হবে? প্রায় সমান হবে, যেটাকে আমরা ধরবো ল্যামডা ম্যাক্স। যেহেতু ইন্টেন্সিটি এর বেশি, তো ল্যামডা ম্যাক্স ধরবো। আর বাকি দুটা তিনটা সেগুলা কি হবে? আলাদা রকম হবে, ঠিক আছে? এই কটা কি হবে? আলাদা হবে। তো এই যে ল্যামডা ম্যাক্স বেরালো, আর বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু তো ভিন্স কনস্ট্যান্ট, যেটা সবসময় কনস্ট্যান্ট, ধ্রুবক রাশি, সেটা আমরা সবসময় জানি। তো ল্যামডা ম্যাক্স এর ভ্যালু বেরালো, বি এর ভ্যালু জানা আছে, তার টেম্পারেচার বেরাবে না? টেম্পারেচার ওখান থেকে অটোমেটিক চলে আসবে। টেম্পারেচার ইকুয়াল টু কি হয়? বি বাই ল্যামডা ম্যাক্স। বি এর ভ্যালু দেওয়া আছে, ল্যামডা ম্যাক্স এর ভ্যালু কি? ওই স্পেকট্রাম, এই যে সূর্য থেকে যে আলোগুলো আসলো, যে থার্মাল রেডিয়েশন গুলো আসলো, আলো তো না, এটা হিটের কথা হচ্ছে। সো যে থার্মাল রেডিয়েশন গুলো আসলো, সেই থার্মাল রেডিয়েশনের যদি আমরা স্পেকট্রাম বের করি, সেই স্পেকট্রামের মধ্যে কি দেখবো? মেজরিটি যে তরঙ্গ দৈর্ঘ্য তাদের ভ্যালু প্রায় সমান, সেটাকে আমরা কি ধরে নিব? ল্যামডা ম্যাক্স ধরে নিব। তাহলে ল্যামডা ম্যাক্স চলে আসলো, বি জানি, তার টেম্পারেচার চলে আসবে। এইভাবে কি সূর্যের যে কোনো নক্ষত্র তারার কি করা যায়? আমরা টেম্পারেচার বের করতে পারি, এত দূর থেকে বের করতে পারি। যে রেডিয়েশনটা আসলো, হিট রেডিয়েটেড, থার্মাল রেডিয়েশনটা আসলো, থার্মাল রেডিয়েশনকে স্পেকট্রাম বের করবো, সেই স্পেকট্রামের মধ্যে যেটা ল্যামডা ম্যাক্স বের হবে সেটা নিয়ে আসবো, তারপর বি ভ্যালু আমরা জানি, সোজা বসায় দিব, কি চলে আসবে? টেম্পারেচার। ওকে, সো এই দিয়ে হচ্ছে ভিন্সের ডিসপ্লেসমেন্ট ল কমপ্লিট। তো স্টিফান বোলটজম্যান ল দেখলাম, নিউটনের শীতলীকরণ সূত্র বা নিউটনস ল অফ কুলিং দেখলাম, আর তার সাথে সাথে ভিন্স কনস্ট্যান্ট, ভিন্স ডিসপ্লেসমেন্ট ল, যার মধ্যে ছিল হচ্ছে ভিন্স কনস্ট্যান্ট। ওকে, সো এই দিয়ে আমাদের আজকের টপিকও, আজকের লেকচারও কমপ্লিট, তার সাথে সাথে ট্রান্সমিশন অফ হিট চ্যাপ্টারও কমপ্লিট। ওকে, সো চ্যাপ্টার কমপ্লিট, আর কি চাই? সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।